হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে গল্পটার সামারি আমি পড়াবো সেটা হচ্ছে দ্য এক্সারসাইজ বুক, লিখেছেন রবীন্দ্রনাথ টেগর। এবং এক্সারসাইজ বুক মানে কি? মানে হচ্ছে প্র্যাকটিস বুক। অর্থাৎ যখন বাচ্চারা ছোট থাকে তারা কি করে, যখনই কোনো কিছু হাতে পেন্সিল পায়, পেন পায়, দেওয়ালে এখানে সেখানে লেখা শুরু করে। এতে কি হয়? এতে দেওয়াল নষ্ট হয়, অন্য কোনো ইম্পর্টেন্ট কাগজ নষ্ট হয়। তো তখন আমরা কি করি? তখন আমরা একটা খাতা তাকে কিনে দিই যে নে বাবা, তুই তোর যা ইচ্ছা আঁকা লেখা তুই এইটার মধ্যেই কর। তখন থেকে কিন্তু সেই বাচ্চাটা সেই খাতাটাকেই ব্যবহার করতে শুরু করে। আর আমাদের আজকের এই গল্পের দ্য এক্সারসাইজ বুক গল্পটাতে এখানে যে লিড ক্যারেক্টার, প্রধান চরিত্র, তার নাম উমা। সেই উমার বয়স 7 এবং সেও কি করতো, সে এরকম তার বাড়ির দেওয়ালে কয়লা দিয়ে সারা দেওয়ালে লিখে রেখেছে রেইন ড্রপস অন ট্রি টপস, গাছের মাথায় বৃষ্টি পড়ে। অথবা কোনো একটা ভালো বইয়ের ওপরে, বইয়ের ভেতরে লিখে রেখেছে ব্ল্যাক ওয়াটার রেড ফ্লাওয়ার, কালো জল লাল ফুল। আর তার বাবার যে সমস্ত ইম্পর্ট্যান্ট হিসাবপত্রের যে বই ছিল, খাতা ছিল, তার মধ্যে পর্যন্ত লিখে রাখতো হি হু রাইডস অ্যান্ড স্টাডিজ হার্ড উইল ওয়ান ডে রাইড আ হর্স অ্যান্ড কার্ট। পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই সব তো উৎপাত চলছিল। কিন্তু একদিন কি হলো, এই উমার একটা বড় দাদা আছে, তার নাম গোবিন্দলাল। সেই গোবিন্দলাল ছিলেন একজন রাইটার। সে লেখালেখি করতো পত্রিকাতে, খবরের কাগজে প্রত্যেক দিন লেখালেখি করতো। এবং তার চিন্তা ভাবনা, তার পয়েন্ট অফ ভিউ, সে যা যা বিষয়ে, যেসব সাবজেক্টের বিষয়ে তার গভীর ভাবনা চিন্তা দিয়ে এসে লিখতো, প্রবন্ধ লিখতো, সেগুলো তৎকালীন অর্থাৎ 20th সেঞ্চুরির লোকেরা, আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা সেটা মানে কি বলবো, রিলেট করতে পারতো, পছন্দ করতো যে হ্যাঁ উনি যেটা বলছে সেটা আমরাও মানি, আমাদের চিন্তাভাবনার সাথে গোবিন্দলালের চিন্তাভাবনার মিল আছে। তো যেহেতু গোবিন্দলাল আর কি লিখতো, তো ও একদিন কি করেছিল, একটা এসে অর্থাৎ প্রবন্ধ লিখেছিল। আর উমা গিয়ে কি করেছে, পেন কালি নিয়ে ওই প্রবন্ধের উপরে আর কি বসে বসে বড় বড় অক্ষরে লিখে রেখেছে গোপাল ইজ এ ভেরি গুড বয়, হি ইটস হোয়াট এভার ইজ গিভেন হিম। গোপাল ভালো ছেলে, ওকে যা দেয় তাই খায়। এবার এই গোপালকে, সেও নিজেও হয়তো জানে না গোপালকে, বাট ও লিখে রেখেছে। এবার ইম্পর্টেন্ট রকম কাগজে যদি এরকম লেখে, ওর দাদা গোবিন্দলাল তো ভীষণ রেগে গেছে, ওকে বকেছে, মেরেছে, ও কান্নাকাটি শুরু করেছে। এবং অনেকক্ষণ পরে যখন দেখছে যে না বেশি বকাঝকা হয়ে গেছে, গোবিন্দলাল কি করে, বনুর জন্য একটা এক্সারসাইজ বুক নিয়ে আসে। এবং উমার তখন বয়স 7, এই বই পেয়ে তো ভীষণ খুশি। আর ও তখন কি করলো, ওই এক্সারসাইজ বুকটাই ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। ও সারা দিন সারা রাত ওটাকে নিয়ে বিছানার তলায় ওটাকে রাখে, দিনের বেলায় হাতে রাখে, কোলে রাখে। এক্সারসাইজ বুকটাকে ও মোটে ছাড়তে চায় না। ও একটা ছোট্ট গার্লস স্কুলে যেত, সেই স্কুলের, গ্রামের স্কুলেও এটাকে নিয়ে যায় সাথে। ক্লাসের মেয়েরা দেখে লোভ হয় যে বাবা ওর কাছে খাতা আছে, কারো কারো হিংসা হয় যে ওর কাছে খাতা আছে। ঠিক আছে, তো প্রথম বছরে ও কী লিখলো, ও লিখেছিল দ্য বার্ড সিং, দ্য নাইট ইজ পাস্ট, রাত কেটে গেছে, পাখিরা ডাকছে, এরকম ছোট্ট ছোট্ট কথা লিখতো। অথবা ও কোনো রকম গল্প বা কবিতার কোনো লাইন টুকে রাখতো। আবার দ্বিতীয় বছরে ও নিজে নিজেই কিছু কিছু ছোটো ছোটো জিনিস লেখা শুরু করলো। এবং ও কিছু কিছু এমন লাইন লিখতো যেগুলো ফট করে শুনলে মনে হবে যে এমা এ কি। কোনোদিন হয়তো লিখে রেখেছে আই লাভ জাসি ভেরি মাচ, আমি জসিকে খুব ভালোবাসি। এবার মনে হবে এটা মনে হয় লাভ স্টোরি, বাট না, জসি কোনো 11-12 বছরের ছেলে নয়। জসি হচ্ছে ওদেরই বাড়ির একজন বয়স্ক চাকরানী, যার আসল নাম যশোদা, যাকে ও খুব ভালোবাসে। এই লেখার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম। তো এইভাবে তোর দিন কাটছিল লেখালেখি করে, ও খুব খুশি এক্সারসাইজ বুক পেয়ে।
কিন্তু তখনকার দিনে অর্থাৎ 19th 20th টাইমে সেই সালে কী হতো, বাল্যবিবাহের একটা প্রচলন ছিল। ছোটদেরকে জোরপূর্বকই বলতে গেলে বিয়ে দেওয়ার একটা প্রথা ছিল। তো যথারীতি যখন উমার বয়স 9 বছর হলো, তখন উমারও বাড়িতে বিয়ের দিন চলে এলো। উমার বিয়ে হলো কার সাথে? ওর যে দাদা গোবিন্দলাল, সে যে লেখালেখির কাজে যুক্ত, তারই মতো আর একজন পিয়ারি মোহন নাম। উমার বরের নাম কি? পিয়ারি মোহন, তার সাথে বিয়ে হলো। বিয়ে হয়ে কোথায় যাবে মেয়ে? ওইটুকু বাচ্চা মেয়ে, 9 বছর বয়স, শ্বশুর বাড়ি যাবে। আর শ্বশুর বাড়ি যাওয়ার আগে বেনারসি শাড়ি পরে ঘোমটা টেনে যখন শ্বশুর বাড়ি যাবে কাঁদতে কাঁদতে, তার মা তাকে বলে যে শাশুড়ির কথা শুনবি, ঘরের সব কাজ করবি, সারাদিন আবার বসে বসে বেশি পড়াশোনা লেখালেখি করবি না, কাজ করবি। গোবিন্দলাল অর্থাৎ ওর যে দাদা, উমার দাদা, সেও বলে যে লেখালেখি একদম করবি না কারোর দেওয়ালে বা কারোর খাতায় লেখালেখি করবি না। মানে বরের কথা বলে যে তুই পিয়ারি মোহনের আবার লেখালেখির মধ্যে যেন হিজিবিজি না লিখিস। অনেক বারণ ঠারণ করে শ্বশুর বাড়ি পাঠায়, এবং শ্বশুর বাড়ি যখন ও যাচ্ছে ওর সাথে, যেটা এখনও হয় যে শ্বশুর বাড়ি গেলে নতুন জায়গায় যাচ্ছে একজনকে পাঠায়, তো ওর সাথে পাঠানো হয় কাকে? সেই যোশী অর্থাৎ যশোদাকে পাঠানো হয়। আর যশোদা ওকে যেহেতু ভালোবাসতো উমাকে, যশোদা বেশ চড়িছুপি করে ওর যে এক্সারসাইজ বুকটা সেটা যশোদা নিজের সাথে করে নিয়ে যায় ওর শ্বশুর বাড়িতে। এবং কদিন পরে, যশোদা তো ওখানে কদিনের জন্য গেছে, সারা জীবন তো আর থাকবে না উমার সাথে শ্বশুর বাড়িতে, যশোদা চলে আসে। হ্যাঁ, তখন আমাদের উমারও যেতে ইচ্ছা করে, কিন্তু ও কাকে বলবে? ও কাউকে তো বলতে পারে না। ও তাই নিজের ওই এক্সারসাইজ বুকে লিখে রাখে। কি লিখে রাখে? ইফ দাদা কাম টু টেক মি হোম জাস্ট ওয়ান্স, আই উইল নেভার স্পয়েল হিজ রাইটিংস এগেইন। যদি দাদা আমাকে একবার বাড়ি নিয়ে যায়, আমি আর ওর লেখা কোনো দিন নষ্ট করব না। এমনও বলা আর কি শোনা গেছে যে উমার বাবা উমাকে বাপের বাড়ি আনতে চাইতো, যে ওকে নিয়ে আয় নিয়ে আয়, কিন্তু ওর দাদা বলতো যে না। ওর দাদা আর ওর বর একসাথে টিম আপ করে এই সমস্ত ওকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যানগুলোকে আটকে দিত। বলতো যে না, মেয়েদের অত বারবার বাপের বাড়ি গেলে মেয়েদের মতিভ্রম হয়, অত আসা ভালো না। তখন ওর খুব কষ্ট হতো। ও একা একা নিজের ওই খাতার মধ্যে এক্সারসাইজ বুকে লিখে রাখতো যে দাদা, আই বেগ অফ ইউ, টেক মি হোম জাস্ট ওয়ান্স, আই উইল নেভার মেক ইউ অ্যাংরি এগেইন। দাদা আমায় একবার নিয়ে যা বাড়িতে, আমি তোকে কোনো দিন রাগাবো না। একদিন উমা দরজা দিয়ে ও লিখছে নিজের মনের কথা। তখন ওর 3 ননদ, সিস্টার ইন ল, তিলক মঞ্জুরি, কানন মঞ্জুরি এবং আনঙ্গ মঞ্জুরি, এরা বেশ উকিঝুঁকি মেরে দেখে যে ও লেখালেখি করছে, এবং দাদাকে গিয়ে অর্থাৎ ওদের দাদা পিয়ারি মোহনকে গিয়ে উমার বরকে গিয়ে বলে দেয় যে বৌদি দরজা দিয়ে কী সব লিখছে। পিয়ারি মোহন তো এসে ভীষণ রেগে যায় খবরটা পেয়ে, যে কি এই সমস্ত তো ঠিক না। হ্যাঁ, এই লেখালেখি মেয়েরা যদি করে, এতে সংসারের মেয়েদের যে সদ্গুণ সেটা নষ্ট হয়। ঠিক আছে, কারণ মেয়েরা যদি পড়াশুনো শুরু করে, লেখালেখি শুরু করে, এডুকেশন পায়, তাহলে মেয়েরা ছেলেদের মতো হয়ে গেলে দুটো ম্যান পাওয়ার ক্ল্যাশ হয়, তাতে যে বর সে মারা যায় আর বউ বিধবা হয়ে যায়। তাই মেয়েদের পড়াশুনো করা একদমই উচিত না, একদম ভালো না মেয়েদের পড়াশুনো করা। তা যাই হোক, তো কোনো রকম লেখা তো বলতে গেলে কাইন্ড অফ অফই রাখে। কিন্তু একদিন ও আর কি, তখন শরতের সকালবেলা, শরৎকাল, দুর্গাপুজোর টাইম, তখন একদিন শুনতে পায় যে একটা ভিখারি মহিলা গান গাইছে, একটা আগমনী সং। আগমনী গান কোনটা? ওই যে দুর্গাপুজোর সময় যে সমস্ত মায়ের আগমন নিয়ে যে গানগুলো গাওয়া হয়, ঠিক আছে, সে আগমনী গান গাইছে। এবং ওর মানে খুব মন খারাপ করে, তো ও চাইছিল যে গানটা ও লিখে রাখবে, কারণ ও এক্সারসাইজ বুকের মধ্যে টুকটাক গানের লাইনও
লিখতো। তো বউটাকে ঘরে ডাকে, ঘরে ডেকে দরজা দিয়ে ও গান টান লিখে। এমন সময় সেই 3 ননদ আবার দেখে এবং খুব কাড়াকাড়ি করে সেই এক্সারসাইজ বুকটা কাটতে চায় যে দাও, দিয়ে দাও বৌমনি, তুমি খাতাটা দিয়ে দাও, কিন্তু ও দিতে চায় না। তো ফাইনালি ওর বরকে অর্থাৎ পেয়ারী মোহনকে আবার ডাকা হয়। পেয়ারী মোহন এসে ওকে খুব বকাঝকা করে এবং যেহেতু পেয়ারী মোহন একজন পুরুষ, সেই সময় পুরুষরাই ছিল বাড়ির হর্তাকর্তা এবং তার কথাই শেষ কথা, তাই যখন পেয়ারী মোহন এসে খাতা চায় এক্সারসাইজ বুকটা দিতে বাধ্য হয় এবং ওকে আর তারপর থেকে কোনো দিন আমাদের উমাকে ওই বইটা বা খাতাটা ফেরত দেওয়া হয় না, মানে ওর লেখালেখি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং পেয়ারী মোহন যখন পরে ওর লেখাগুলো পড়ে দেখে, যেহেতু ওটা ওর ছোটোবেলার খাতা, পুরো শুরুর থেকে শেষ অবধি সবই ছিল এবং ও অনেক উমা নিজস্ব চিন্তা ভাবনা, নিজের খেয়াল সেগুলো লিখে রেখেছিল। সেগুলো যখন পড়ে, সেগুলো যখন নিজের লেখার সাথে, নিজের পেয়ারী মোহনের নিজেরও একটা এক্সারসাইজ বুক ছিল, সেই এক্সারসাইজ বুকের সাথে যখন নিজের মানে লেখার সাথে উমার লেখা মেলায়, দেখে যে উমার যে চিন্তা ভাবনা, উমার যে দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, সেটা অনেকটাই উৎকৃষ্ট, অনেকটা ভালো, অর্থাৎ পেয়ারী মোহনের থেকে বেশি ভালো। কিন্তু তাতে কি হবে, তখনকার দিনে সেই সময়ে অর্থাৎ বাংলায় সেই সময় মেয়েদের, যেটা আমরা গল্পের মধ্যে থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, এক, মেয়েদের ছোটোবেলায় বিয়ে দিয়ে দেওয়া হতো, চাইল্ড ম্যারেজ দেখতে পাই। সেকেন্ড, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের রাইটস, অধিকার, এগুলো নিয়ে মেয়েরা কিছু বলতে পারতো না, উইমেন ফ্রিডম অ্যান্ড রাইটস ছিল না। এছাড়া আমরা দেখতে পাই সোশ্যাল প্রিজিউডিস, মানে সামাজিক একটা সংকীর্ণ চিন্তা ভাবনা মেয়েদেরকে নিয়ে, যে মেয়েরা পড়াশুনো করলে সমাজের ক্ষতি হবে, মেয়েরা পড়াশুনো করলে সে মেয়ে বিধবা হয়ে যাবে, এই যে নানা রকম ব্যাকডেটেড চিন্তা ভাবনা, এগুলো ছিল। আর ওইদিকে ওর দাদা, উমার দাদা যে গোবিন্দলাল এবং উমার বর, অর্থাৎ বিয়ের আগেও যেমন জায়গাতে ছিল, বিয়ের পরেও ঠিক তেমনই একটা পুরুষের পরিবারে এসে পড়েছে, সেটা হচ্ছে পেয়ারী মোহন। এরা দুজনেই লেখালেখি করতো। কীরকম লেখালেখি? এইরকম লেখালেখি যে মেয়েদের এডুকেশন প্রয়োজন নেই, সেই দলের লোক ছিল। এবং তখনকার দিনে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের লোকেরাই, পুরুষেরাই এই জিনিসটাকে রিলেট করতে পারতো, তারাও মানতো যে হ্যাঁ, মেয়েদের পড়াশুনো করা উচিত না, মেয়েদের পড়াশুনো করলে অনেকটা ডিজাস্টার আসবে, সমাজ ডিস্ট্রয় হয়ে যাবে। আর আমরা কি দেখতে পারি, ট্র্যাডিশনাল ভিউ অন উইমেন এডুকেশন, একটা মেয়ের পড়াশুনোর প্রতি তখনকার দিনের সেই সমস্ত পরম্পরায় যে একটা দৃষ্টি, যে কীরকম দৃষ্টিতে মেয়েদের পড়াশুনো দেখা হতো, মেয়েদের পড়াশুনো উচিত নাকি উচিত না, কীরকম সমাজ কী চোখে দেখতো এডুকেশনটাকে, সেটাও কিন্তু আমরা এই গল্পের মধ্যে দিয়ে জানতে পারি। তাহলে আমরা এক কথায় বলতে পারি, এই গল্পের মধ্যে আমরা একটা মেল ডমিনেটেড সোসাইটি দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে মেয়েদের বেসিক অধিকার, রাইট আর এডুকেশনকে ইগনোর করা হতো এবং মেয়েদের নিজস্ব যে সেলফ এক্সপ্রেশন, নিজেকে প্রকাশ করা এবং নিজের যে আইডেন্টিটিকে, আমি নিজস্ব পরিচিতি আছে, এই জিনিসটাকে সাপ্রেসড করা হতো, চাপিয়ে দেওয়া হতো, দম বন্ধ করে দেওয়া হতো, যে তোমার নিজস্ব কোনো পরিচয় নেই, মেয়েদের পরিচয় থাকতে পারে না। এই পুরো যে একটা ভিউ সমাজে, সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গল্পে তুলে ধরেছে। আশা করি আমি খুব সহজে এটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের বোঝানোটা ভালো লাগে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো, তাহলে তাদেরও হেল্প হবে। আর যদি কেউ আমার কাছে অফলাইনে পড়তে চাও, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরে 7449814628। এছাড়াও আরও অনেক ভিডিও আমি এই চ্যানেলে অলরেডি ছেড়ে রেখেছি, তোমরা দেখবে ডেসক্রিপশানে গেলে না, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ইয়ারের না এরকম কি বলবো, প্লে লিস্ট করা আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো প্লে লিস্টে যাও, গিয়ে তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে এসো, ভালো লাগবে। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আমার এই ভিডিওগুলো বানানোর একমাত্র উদ্দেশ্য তোমাদের হেল্প করা, যারা ইউটিউব থেকে পড়ছো, যারা অনলাইনে পড়ছো, তাদের হেল্প করা। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার।